আসসালামু আলাইকুম। তোমরা যারা গুচ্ছ এক্সাম দিবা এই লাস্ট ভিউটা একটু ফলো করবা। আমাদের গতবার এখান থেকে অনেক কোশ্চেন হুবহু কমন আসছে। আমি আশা করি এবার তোমরা এই যে ৩-৪টা কোশ্চেন হয় সরলরেখা থেকে, এখান থেকেই তুমি ২-৩টা কমন পাবা। প্রথম টপিকসটা হচ্ছে চতুর্ভাগের। আমি যদি ডিরেক্ট কোশ্চেনে চলে যাই, দেখো এখানে একটা সমীকরণ দিছে, এখানে একটা সমীকরণ দিছে, বলছে এটা কোন চতুর্ভাগে। আমরা একটু চতুর্ভাগটা দেখি। আমরা কি এই জিনিসটা সবাই জানি? এই জিনিসটা না জানলে কিন্তু হবে না। এই জিনিসটা মনে রাখতে হবে যে কোনটা প্লাস কোনটা মাইনাস, কোন চতুর্ভাগে কোন অংশটা থাকে। যে এখানে আছে একটা সংখ্যাটা খেয়াল করো, 7-5, তাহলে এটা কোন চতুর্ভাগ? তার মানে 7টা হচ্ছে এক্স এর মান আর -5টা হচ্ছে ওয়াই এর মান। সেই ক্ষেত্রে হচ্ছে প্লাস মাইনাস। তাহলে প্লাস মাইনাস কোন ঘরে? এটা হচ্ছে চতুর্থ কোয়াড্রেন্ট। তার মানে আমাদের কি এখন এই কোশ্চেনটা আমরা পারবো? দেখো তো, যে আমাদের যে এখানে কোশ্চেনটা বলছিল যে কোন চতুর্ভাগে অবস্থিত, সরি হচ্ছে না কেন, এই দেখো যে কোন চতুর্ভাগে অবস্থিত। তাহলে আমরা এখান থেকে সমীকরণটা ক্যালকুলেশন করে এক্স এর মানটা বের করলাম। তাহলে এটা কিভাবে বুঝলাম 7-5 চতুর্থ কোয়াড্রেন্টে? কারণ এটা হচ্ছে প্লাস মাইনাস যে ঘরটা আমরা দেখলাম যে ওটা চতুর্থ কোয়াড্রেন্টের ঘর। আমরা একটা কোশ্চেন সলভ করে ফেললাম। এখন বলতেছে পোলার স্থানাঙ্কের কথা। পোলার স্থানাঙ্ক মানে কি? আর এবং থিতা। লেখাগুলো একটু মানায় নিও, এখানে লেখার জায়গা নেই ওইভাবে। যে আর থিতা, তাহলে আর এর মান আমরা কিভাবে বের করি? এক্স এর উপর স্কোয়ার, ওয়াই এর উপর স্কোয়ার, পুরাটাই রুট। এটা হচ্ছে সূত্র যে আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওই আর স্কোয়ারটা এখানে যে রুট হয়ে যায়। তার মানে আর এর মানটা আমাদেরকে প্রথম বের করতে হবে। তাহলে আমরা তো এটা পারবো, কারণ দেখো -1 দুইটা মান দিছে। তাহলে একটা হচ্ছে এক্স এর মান, একটা ওয়াই এর মান, এখানে বসাই দিব আর এর জায়গায়। তাহলে এখানে হয়ে যাবে আর এর মানটা, তাহলে সেটা হচ্ছে আর এর মান √2, একটা গেল। আর আমাদের কি বের করতে হবে? থিতা বের করতে হবে। এই থিটাটা আমরা অনেকে ঝামেলা করে থাকি, যদি আমি একটু তোমাদেরকে দেখাই। যে দেখো থিটাটা কিভাবে বের করতে হয়। অনেকে কি করে, এখানে মাইনাস দেয়। মাইনাস কখন হবে, প্লাস কখন হবে, এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। যে তুমি কোন দিকে যাচ্ছ, তোমাকে কোন ঘরটা লাগবে। এখানে আছে মাইনাস মাইনাস, তাহলে আমাদেরকে আসতে হবে থার্ড কোয়াড্রেন্টে। তো থার্ড কোয়াড্রেন্টে আসতে হলে কি করতে হবে? 180 এটা অতিক্রম করে পরে এইটা আসতে হবে। তার মানে কি করতে হবে? যোগ করতে হবে। আবার যদি আমাদের ধরো -1 +1 থাকতো, তার মানে কি এটা কত কোয়াড্রেন্ট? এটা হচ্ছে দ্বিতীয় কোয়াড্রেন্ট। তার মানে আমাদের দ্বিতীয় কোয়াড্রেন্টে চাইতে হবে। তাহলে আমাদেরকে কি এটা অতিক্রম করতে হচ্ছে? হচ্ছে না। তার মানে পাই, এটা পাই না, পুরাটা 180 না। তাহলে তখন হইতো তোমার মাইনাস, যখন দ্বিতীয় কোয়াড্রেন্টের মান থাকতো, মানে এইটা থাকতো। বুঝাইতে পারছি? তাহলে এখানে প্লাস হবে কখন, মাইনাস হবে কখন? আবার বলতেছি, দেখো যদি তোমার এই কোয়াড্রেন্টের ঘর বের করো, তাহলে পাই প্লাস সামনে আসবা, আগাবা, তার মানে যোগ করবা। আর যদি এই কোয়াড্রেন্টের ঘরের বের করো, তার মানে হচ্ছে পাই মাইনাস আবার পূর্বে ফিরে যাবা, এইদিকে ফিরে যাবা। সেই ক্ষেত্রে মাইনাস করতে হবে। তার মানে এই মানটা আমরা কি করব? প্লাস করব, যেহেতু এখানে দুইটাই মাইনাস। তার সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, সরি থার্ড কোয়াড্রেন্টে আছে, এই জন্য যোগ দিলাম। এটা মাইনাস হবে না, তাহলে এটা যোগ হবে, হয়ে পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স যখন বসাবো, এখানে দেখো, এখানে দেখার দরকার নেই, দেখা যাচ্ছে না ওইভাবে। তাহলে -1 উপরে, -1 নিচে, ওই যে ওয়াই এর জায়গায় -1, এক্স এর জায়গায় -1, তাহলে হচ্ছে হচ্ছে পাই/4। আচ্ছা ট্যান পাই/4 এর মান কত? মানে ট্যান ইনভার্স ওয়ান এর মান কত? তাহলে 1/1 ট্যান ইনভার্স ওয়ান না, সেটা হচ্ছে 45 ডিগ্রি। এখানে যেহেতু ডিগ্রিতে মানটা দিছে, তাহলে এখানে হচ্ছে 45 ডিগ্রি। আর তোমার এখানে আছে পাই হচ্ছে 180 ডিগ্রি, টোটাল হচ্ছে 225 ডিগ্রি। এটাই হচ্ছে পোলার স্থানাঙ্ক। তোমার এতটুকু মনে রাখতে হবে। আর এবং থিতা বের করতে হবে। আর এইভাবে বের করব, থিতাটা এইভাবে বের করব। প্লাস মাইনাস হিসাবে বুঝাই দিলাম। দেখো আমরা পরবর্তী একটা ম্যাথ দেখি। যে কার্তেশীয় যে স্থানাঙ্ক আমাদেরকে বের করতে বলে। ধরো কোনো বস্তুর পোলার স্থানাঙ্ক দিচ্ছে সি এবং পাই। এটা কিন্তু এক্স এর মান, এটা হচ্ছে ওয়াই এর মান। বিন্দুটির কার্তেশীয় স্থানাঙ্ক কত? তাহলে এইটা আমরা কিভাবে বের করব? আমরা জানি এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, আমরা এগুলো সবাই জানি। এখন এইখানে মানটা বসাই দিই। তাহলে আর কস থিটা, তাহলে এক্স ইকুয়াল টু আর কস থিটা। তাহলে এখানে আমরা কি বসাই দিব? এক্স ইকুয়াল টু আর কস থিটা। দেখো যে এক্স এর মান হচ্ছে বসাই দিব, আর একটা ওয়াই এর মানটা বসাই দিব। আমি যদি এখানে সি বসাই দিই, তাহলে হচ্ছে কত? সি কস থিটা। আর থিতার মানটা কত? 180 ডিগ্রি। তাহলে কজ 180 ডিগ্রির মান কত আমরা জানি? কজ 180 ডিগ্রির মান হচ্ছে -1। তাহলে -1টা কি হবে? -সি হয়ে যাবে। বুঝতে পারছো? আবার এখানে যদি এখানে মানটা বসাই যে 180 ডিগ্রি, সাইন 180 ডিগ্রির মান কত? 0। বোঝা গেছে? দেখো এটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে ওয়াই এর মান। আমরা যদি এখানে থিটাটা মান বসায় দিই, জাস্ট পাইয়ের মানটা বসাইলাম 180, কজ 180 ডিগ্রির মান -1, আর সাইন 180 ডিগ্রির মান 0। তাহলে আমাদের এখানে ওই -1টা এখানের সাথে সি ছিল, এই সিটা গুণ হয়ে গেছে। এই আর এর মানটা যে আমরা সি ধরতেছি, যে এক্স ইকুয়াল টু আর কস থিতা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিতা। বোঝা গেছে? দেখো পরবর্তীতে একটা কোশ্চেন ছিল যে
কার্তেশীয় সমীকরণে প্রকাশ করো ওই একই রকম, এটাকে আর দ্বারা গুণ করছি, এটাকেও আর দ্বারা গুণ করছি, আর দিয়ে ওয়ানকে গুণ করছি, আর দিয়ে কস থিটাকে গুণ করছি। তাহলে এখানে হচ্ছে আর, আমরা আর সমান কি জানি, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর কস থিটা ইকুয়াল টু, আগে একটু কি দেখলাম, এক্স, সেটা বসাই দিলাম, ইকুয়াল টু 2। এখন এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ঠিক থাকলো। আমি একসাথে অনেকগুলো কাজ করছি, দেখো শর্টই তো করতে হবে পরীক্ষার হলে। দেখো এক্স রুট কিন্তু দেয়নি, তুমি জাস্ট একটু খেয়াল করো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই টুটা ওইদিকে আছে ঠিক আছে, এই এক্সটা ওইদিকে যে বিয়োগ হয়েছে, তারপর এই স্কোয়ার, এই রুটটা ওইদিকে যে স্কোয়ার হয়ে গেছে, বুঝতে পারছো এই রুটটা কি হয়েছে, প্রথমে তোমার টুটা এখানে ঠিক আছে ওই পাশে, জাস্ট এক্সটা ওইদিকে গেছে, এক্সটা ওইদিকে যাওয়ার পর এই রুটটা পুরাটার উপর স্কোয়ার হয়ে গেছে। এই কাজটা একটু বুঝে নিবা। তারপর আমরা যখন ক্যালকুলেশন করলাম দেখলাম যে এটা একটা পরাবৃত্তের সমীকরণ দাঁড়াচ্ছে, যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এই আকারের হলে সেটা হচ্ছে কি পরাবৃত্তের সমীকরণ। তারপর এই জিনিসটা একটু খেয়াল করো, যে আর ইকুয়াল টু সাইন থিটা ওই একই ধরনের, যে এটা কোন ধরনের সমীকরণ নির্দেশ করে থাকে, এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে এটা কোন ধরনের সমীকরণ নির্দেশ করে থাকে। তাহলে যদি শুধু আর থাকে তাহলে আমরা এটাকে উভয় পাশে আর একটা করে আর দিয়ে গুণ করব। তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে যে আর স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে আর স্কোয়ার, এখানে হচ্ছে আর সাইন থিতা। আমরা জানি এক্স ইকুয়াল টু আর সাইন থিতা, তাহলে আর স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর সাইন থিতা সমান লিখতে পারি ওয়াই। তাহলে এইখান থেকে আমরা দেখলাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই, এটা একটা বৃত্তের সমীকরণ হয়ে যাচ্ছে। এটা কি এই ধরনের হচ্ছে, এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যদি সহগ সমান থাকে, ওয়ান থাকে, দেখো এখানে ওয়ান এখানে ওয়ান, তাহলে সেটা কি হচ্ছে, বৃত্ত নির্দেশ করতেছে। আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন আছে, দেখো যে এক্স অক্ষ এবং এত বিন্দু থেকে এত বিন্দুর দূরত্ব, যদি বলে এক্স অক্ষ থেকে দূরত্ব সেটা হচ্ছে কুটির সমান, এই জায়গাটা একটু মনে রাখবো। যদি বলে ওয়াই অক্ষ থেকে দূরত্ব সেটা হচ্ছে ভুজের সমান। এরা বলছে যে এক্স অক্ষ এবং এত বিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব কত, তার মানে এক্স অক্ষ থেকে একবার এই বিন্দুর দূরত্ব, আবার এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব। তার প্রথম আমরা একটা করি, যে এক্স অক্ষ থেকে এই 4, কে বিন্দুর দূরত্ব কত। আমরা বললাম কি, এক্স অক্ষ থেকে দূরত্ব হবে কোটির সমান, তাহলে কোটি এখানে ওয়াই, সরি, কোটি এখানে কে, তাহলে এক্স অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব কত হবে, শুধুমাত্র কে। বুঝছে, দূরত্ব নির্ণয় সূত্র কি, দূরত্ব নির্ণয় সূত্র হচ্ছে এই যে এইটা, মানে মানে কোটি দ্বয়ের অন্তর প্লাস ভুজ দ্বয়ের অন্তর রুট ওভার, এই যে সূত্রটা আমি লিখে দিচ্ছি একটু দেখে নিও। তার মানে এক পক্ষ আমরা বের করলাম যে এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে কে, আবার এই বিন্দুটা, এই যে এই বিন্দুটা থেকে এই বিন্দুটার দূরত্ব দুইবার বের করতে হবে। এই বিন্দুটা থেকে এই বিন্দুটার দূরত্ব হচ্ছে কি, দেখো তুমি যে কোনো পাশে করতে পারো, এই যে 4, এই যে এই কুটি থেকে এই কুটি বাদ দিতে পারো, অথবা ভুজ থেকে ভুজ বাদ দিতে পারো। বুঝা গেছে, এই যে এইভাবে করছি আমি, দেখো এখানে দেখে দিচ্ছি তোমাকে, তুমি আগে পিছে যেটাই করো কিন্তু সিরিয়ালটা মেনটেন করলে হয়ে যাবে। আমাদের অ্যান্সার আসবে -65/7। তারপরে দেখো এখানে তোমার বলছে যে এত রেখার উপর অবস্থিত একটা বিন্দু পি 6,5 হতে সমদূরবর্তী হলে বিন্দুর স্থানাঙ্ক কত। দেখো একটা রেখার উপর যখন এই বিন্দুটা স্থাপিত হবে, যখনই বললা যে অবস্থিত একটা বিন্দুর উপর, তার মানে সেই বিন্দুটা দ্বারা সিদ্ধ হবে। এখন আমার এই সিদ্ধ বিন্দুটা খুঁজতে হবে। কোশ্চেনটা পড়ে যখন মনে হবে যে না এখানে অনেক কিছু মনে হয় বলছে, তখন ভাষা বুঝতে চেষ্টা করবা যে এখানে কি বলছে, যে রেখার উপর অবস্থিত, তার মানে ওই বিন্দু দ্বারা সিদ্ধ হতে হবে। এই যে একটা এমন একটা বিন্দু আছে এই অপশনগুলোর মধ্যে যেটা দ্বারা এই রেখাটা, এই সরি এই সমীকরণটা সিদ্ধ হবে। তাহলে আমি দেখি যে প্রথম এখানে যদি ক নম্বরটা বসাই, 4, 14, 4, 14, 3, 14, 42 হবে না। দেখো 10, 4, 10 মাইনাস 10, এটা তো মাইনাস হয়ে যায়, এটাও হবে না। আমি যদি গ নাম্বারটা বসাই, 14 মাইনাস 3, 4, 12, 12, 2, 2 মাইনাস 2, হ্যাঁ তাহলে এই গ নাম্বারটা বসাই দেখবা তোমার হয়ে যাচ্ছে। বোঝা গেছে, এই গ নাম্বারটা বসালে তোমার এই সমীকরণটা জিরো হবে, সিদ্ধ হবে, তার মানে এই অবস্থিত কথাটা মিল হচ্ছে। তারপরে দেখো এটাও একটি ইম্পর্টেন্ট টপিকস, যে যদি এ বিন্দু বি বিন্দু ডি বিন্দু দেওয়া থাকে, আরেকটা দেওয়া দিই, এখন এই রম্বসের আরেকটা এই শীর্ষবিন্দুটা আমি কিভাবে বের করব, তৃতীয় শীর্ষবিন্দুটা। এখানে একটা টেকনিক মনে রাখতে হয়, সেটা হচ্ছে কি, যখন আমি এই সি বিন্দুর এক্সটা বের করব, সি বিন্দুর এক্স ভুজ বের করব, সেই ক্ষেত্রে কি করব, এই কর্ণ বরাবর প্রথম যেটা আছে 5 এবং 6, এখানে যাই থাক, এই কর্ণ বরাবর যে এই কর্ণ বরাবর ভুজ দুইটা যোগ করব, করে অপরটা থেকে ভাগ দিব। বোঝা গেছে, আরেকবার শোনো, যখন এক্স বের করতেছি, এক্স কি করব, কর্ণ বরাবর ভুজ দুইটা যোগ করব, তার মানে 6 আর 5 যোগ করব, করার পর অপরটার ভুজ থেকে আমরা বাদ দিব, মানে 2 বাদ দিব। এই একইভাবে তোমার ওয়াই এর সিস্টেমটা, যখন আমি এই যে সি বিন্দুর ওয়াইটা বের করব,
তাহলে কি করব, এই যে এখানকার কোটিটা যোগ করব, দেখো 9 আর 8 যোগ করছি, করার পর অপরটা থেকে বাদ দিব, এইভাবে আমরা অপর বিন্দুটা বের করতে পারি। তারপরে দেখো যে আমাদের একটা ভর কেন্দ্রের কথা বলে, যে ভর কেন্দ্র কত, তিনটা বাহু দিবে, এই ত্রিভুজটার ভর কেন্দ্র কত। তাহলে এইটা আমরা কিভাবে বের করব, আমরা কি করব, তিনটা বিন্দুর ভুজটা যোগ করে দিব, ভুজ 2 1 3 করে আবার 3 দ্বারা ভাগ করব, আবার এই তিন বিন্দুর কুটিটা যোগ করে দিব, আবার এটাকে 3 দ্বারা ভাগ করব। বোঝা গেছে? এগুলো কিন্তু খুব সহজ, জাস্ট একটু পড়তে হবে। তুমি আমার ক্লাসটা দেখো, নিজে যদি না পারো জাস্ট ক্লাসটা দেখো, কথাগুলো শুনো, বুঝতে পারবা। দেখো, এখানে বলছে বিন্দুগুলি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত। এখানে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, এখানেও বলছে যে ক্ষেত্রফল কত। একটু খেয়াল করো, এই নিচেরটা কিন্তু না, এখানে আমি ক্যালকুলেশন দেখাইছি, আমি বোঝাচ্ছি তোমাকে। একটা বিন্দু 0 0 আছে, তার মানে ক্যালকুলেশন সুবিধা করে দিছে। আর যদি 0 0 না দেওয়া থাকে, তিনটা বিন্দু দেওয়া থাকে, সেই ক্ষেত্রে কি করব, 0 0 বানাই নিতে হবে। কিভাবে? একটাকে 0 0 বানাই নিব, এই যে এখানে -4 আছে, 4 দ্বারা যোগ করব, আর এখানে 3 দ্বারা যোগ করব, -3 দ্বারা যোগ করব, তাহলে তো এই বিন্দুটা 0 0 হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? +4 এবং -3 দ্বারা গুণ করলে, সরি, যোগ করলে তোমার এই একটা বিন্দু 0 0 হচ্ছে। এই এই জন্য তোমাকে কি করতে হবে, যখন একটা বিন্দু 0 0 হচ্ছে, গোটাটাকেই তুমি 4 -3 দ্বারা যোগ করে দিবা। বুঝতে পারছো? একটাকে তো করলে হবে না শুধু, এই -4 3 কে, 1 -1 -2 কে, 3 -2, প্রত্যেকটাকে এই যে 4 -3 দ্বারা যোগ করে দিবা, তাহলে একটা বিন্দু শূন্য হয়ে যাচ্ছে, বাকি দুইটা থাকতেছে, এই আগেরটার মতন হচ্ছে। তাহলে আমি একটা অঙ্ক করে দেখাচ্ছি, যে প্রথমটা যখন 0 0 হইলো, পরেরটাকে যে তোমরা 0 0 করে নিবা জাস্ট। তাহলে দেখো এই বিন্দুটা, এই ধরনের জিনিসগুলো যখন তিনটা শীর্ষবিন্দু দেওয়া থাকবে, বিন্দু দেওয়া থাকবে এবং তুমি একটা বিন্দু 0 0 পাবা, সেই ক্ষেত্রে তুমি কিভাবে ক্ষেত্রফলটা নির্ণয় করবা। দেখো, দূরের বিন্দুর সাথে দূরের বিন্দুটা, এখানে 3, এই যে যখন একটা 0 0, এই হিসাবটা বাদ, ওটা লাগতেছে না। এই যে দুইটা যে থাকলো, এই যে এই দুইটা 3, 3, 3, -5, দূরেরটার সাথে দূরেরটা, মানে 3-এর সাথে 3, 3-এর সাথে, সরি, 3-এর সাথে -5, এই যে দূরে আছে 3, এই যে দূরে আছে -5, একদম সর্বশেষ, একদম সর্বশেষ, এই দুইটা গুণ করে দিবা, সেটা হচ্ছে কত, 3 5 -15, যেটা করলাম। আর কাছেরটার সাথে কাছেরটা, 3 3 -9, তার মানে কি করতে হবে, দূরেরটার সাথে দূরেরটা গুণ করে, কাছেরটার সাথে কাছেরটা গুণ করে, মাঝে বিয়োগ চিহ্ন দিতে হবে, এটাকে 2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। বুঝতে পারছো? যারা বুঝতে পারোনি, পরের অঙ্কটার ক্ষেত্রে খেয়াল করো। আমরা যদি এইটাকে, এই যে 4, এখানে তিনটা বিন্দু ছিল, এটাকে আমরা কি করব, 0, 0 করব। কি করতে হবে, এখানে +4 আর এখানে -3 দ্বারা গুণ করলে প্রথম বিন্দুটা আমাদের 0 0 হলো। লেখাগুলো একটু মিলাই নাও, কষ্ট হলেও, এখানে বোর্ড নেই যেহেতু। দেখো, এখানে আমরা যদি বলি, এখানে যদি -1 কে 4 দ্বারা যোগ করি, তাহলে এটা হচ্ছে কত, 3, এটা হচ্ছে কত, -5। আরেকটা বিন্দু আমি একটু মিশাই দেই, না হলে তোমরা জগা খিচুড়ি করবা। দেখো, আমি কিন্তু লিখতে পারতেছি না এখানে, একটা বিন্দু পাইলাম, একটা বিন্দু পাইলাম, আরেকটা লাগবে, সেটা হচ্ছে কি, যে 4 3 7, আরেকটা হচ্ছে তোমার, এই যে -3 -3 -5। তাহলে দেখো, এই তিনটা বিন্দু পাইলাম। আমি জাস্ট এই জন্য একটু তোমাকে দেখাই দিচ্ছি, একটা অঙ্ক তো দেখাই দিচ্ছি, যে এখানে একটা 0 0 যখন বিন্দু পাইলাম, এই যে এই দুইটা পাইলাম, এই দুইটা বিন্দু এই যে এরকম হইলো না, দূরেরটার সাথে দূরেরটা গুণ করবা, কাছেরটার সাথে কাছেরটা গুণ করবা, করার পর মাঝে বিয়োগ চিহ্ন দিবা, শেষে 2 দ্বারা ভাগ করবা। আশা করি বুঝতে পারছো। দেখো, এখানে বলছে যে আদর্শ সমীকরণ, জাস্ট একটু হিংস দিছি এখানে, যে এটা কিসের সমীকরণ, এক্স প্লাস বি এ প্লাস সি, এটা কিসের সমীকরণ, সরলরেখার সমীকরণ। এই ধরনের যখন টার্ম দেখবা, সেটাকে বলে দিবা যে সরলরেখার সমীকরণ। যেমন একটু আগে দেখলাম বৃত্তের কোনটা, পরাবৃত্তের কোনটা, এই যে এক্স ওয়াই মুক্ত পদ, মানে এই ধরনের সমীকরণে দেখো তো এক্স ওয়াই আছে না, যখন দেখবা এক্স ওয়াই মুক্ত থাকবে, এক্স ওয়াই থাকবে না ওই সমীকরণে, ওই সমীকরণটা সরলরেখা হবে। বুঝতে পারছো? এই যে এত ওয়ান বিন্দুগামী সরলরেখার ঢাল কত, আমরা কিন্তু ঢাল আগে অনেক থেকে জানি, যে কুটিদ্বয়ের অন্তর বা ভুজদ্বয়ের অন্তর, যারা না একটু দেখে নিবা ঢাল কিভাবে বের করে, কুটিদ্বয়ের অন্তর বা ভুজদ্বয়ের অন্তর, এই যে কুটিদ্বয়ের অন্তর, ভুজদ্বয়ের অন্তর। তোমরা যারা আমার ভাষা বুঝতেছো না, তোমরা পিডিএফটা অন্তত পক্ষে কোশ্চেনগুলো দেখে যাবা, এতটুকু অনুরোধ রইলো, কারণ কোশ্চেনগুলো অনেক ইম্পর্টেন্ট, মারাত্মক লেভেলের কোশ্চেন তুলে ধরা হয়েছে এখানে। এক্স অক্ষের ধনাত্মক অক্ষের দিকের সাথে কত গুণ উৎপন্ন করবে, যদি বলে এক্স অক্ষের দিকের সাথে, তাহলে আমরা কি করব, ওয়াই বলবো, ওয়াই ইকুয়াল টু এমএক্স প্লাস সি। এই কোশ্চেনটাই যদি বলতো যে ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে কত গুণ উৎপন্ন করে, তাহলে এখানে হবে এক্স, এখানে হবে ওয়াই।
মানে এক্স ইকুয়াল টু এম ওয়াই প্লাস সি। যেমন আমরা একটা অঙ্ক খেয়াল করতে পারি যে সরলরেখাটি ওয়াই অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে। দেখো এখানে বলছে কি, এই যে এই সরলরেখাটা ওয়াই অক্ষের সাথে, ওয়াই অক্ষ বললে আমরা কি বললাম যে ওয়াই হলে হবে কি, সমীকরণটা হবে কি, যদি বলে ওয়াই অক্ষের সাথে তাহলে হবে এক্স ইকুয়াল টু এম ওয়াই প্লাস সি, যেটা একটু আগে বললাম। তোমরা কি কথাগুলো বুঝতে পারতেছো? যদি ওয়াই অক্ষের সাথে বলে তাহলে সামনে আসবে এক্স, আর যদি এক্স অক্ষ বলে তাহলে হবে ওয়াই। এখন দেখো যে আমি কি করব, এক্স ইকুয়াল টু এখানে এই টার্ম অনুযায়ী বসাচ্ছি যে আমাকে লাগবে কি, এক্স বের করা, এক্সটা এই দিকে রাখতে হবে। তাহলে আমি এই যে এক্সটা আছে না, এক্সটা রাখলাম ওই দিকে নিয়ে গেলাম, আর এইটা এই পাশে রাখলাম, মানে এই সমীকরণটাকে একটু সাজাই রাখলাম। কিন্তু সাজানোর ক্ষেত্রে কি মনে রাখতে হবে, এক্সটা আমাকে বাম পাশে রাখতে হবে, যেহেতু আমাকে বলে দিচ্ছে ওয়াই অক্ষের সাথে কোণ উৎপন্ন করে। তাহলে এক্স ইকুয়াল টু পাইলাম আমরা √3y। তাহলে আমরা যদি এক্স ইকুয়াল টু এম এক্স, তাহলে এই √3টাই কিসের মান, এম এর মান। এই যে দেখো এম এক্স, এই যে এম, তাহলে এটা হচ্ছে কি এম এর মান, তাহলে এম হচ্ছে √3, আর এম মানে কি ঢাল, তাহলে √3 মান কত, এম ইকুয়াল টু ট্যান থিতা, তাহলে √3 হচ্ছে 60 ডিগ্রি না, তাহলে ট্যান 60 ডিগ্রির মান √3 না, তাহলে অ্যান্সার হবে কত, 60 ডিগ্রি। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো, আমি কিন্তু দুইটা দিয়ে দেখাই দিচ্ছি। দেখো তারপর এখানে বলছে যে লম্বরেখার ঢাল, ঢাল নির্ণয়। আচ্ছা, এইখানে দুইটা টপিকস আমি তুলে ধরছি, হয়তো অঙ্ক দেখানো হয়নি, ছিল না সেই সময়। দেখো যে ঢাল কিন্তু একটা সরলরেখা দিবে, যে এই সরলরেখাটাই নাহি দিল, এখন বললো যে এর ঢাল কত, বা আমি বললাম যে দেখো -2/½ এইটা বিপরীত জিনিসটা কি, এই বিপরীত জিনিসটা বলতে শুধু 2 না, সরি আমি একটু অন্যভাবে তোমাদেরকে দেখাই তাহলে সুবিধা হবে। আগে একটু সাধারণ উদাহরণ দিই। দেখো আমার আছে যে লম্ব রেখার ঢাল, ধরো এখানে বলছে 2, একটা রেখার ঢাল 2, এর লম্ব রেখার ঢাল কত, তাহলে কি করতে হবে, আমাদের উল্টাটা দিতে হবে, সেটাই হচ্ছে লম্ব রেখার ঢাল। তাহলে 2 এর লম্ব রেখার ঢাল হবে কত, -2। শুধুমাত্র উল্টে দিলে হবে না, চিহ্নটা উল্টা করতে হবে, এটা আবার সমান হয়ে গেল -2। তাহলে এতটুকু মনে রাখবা যে লম্ব রেখার ঢাল হবে ঢালের বিপরীত, শুধুমাত্র বিপরীত না, চিহ্নও বিপরীত হতে হবে। এখন বলতেছে ঢাল নির্ণয়, এটা তো আমরা সবাই জানি, এটা আর বললাম না। ঢাল নির্ণয় কিভাবে করতে হয়, -x/y, সবাই আমরা এটা জানি। আমরা পরের অঙ্কটায় যাই। এখানে বলছে এত এত বিন্দুগামী সরলরেখা, এত এত বিন্দুগামী সরলরেখার সমান্তরাল হলে ঢাল কত। তার মানে প্রথম দুই বিন্দুর ঢালটা আর শেষ দুই বিন্দুর ঢালটা সমান হবে, এই টার্মটা একটু দেখবা। ঢাল নির্ণয় করতে তো তোমরা জানো নাকি, এটা আমি আর বিস্তারিত বললাম না। কে এর মান কত হলে এই বিন্দুটা সমরেখ হবে। দেখো এখানে 3টা বিন্দু দিচ্ছে, আগের বার 4টা ছিল, দুইটা দুইটা করে ঢাল নির্ণয় করছি দুই পাশে। কিন্তু এমন যখন থাকবে যে একবার তিনটা বিন্দু থাকে, সেই ক্ষেত্রে কি করবা, প্রথম দুই বিন্দুর ঢাল, শেষ দুই বিন্দুর ঢাল বের করবা। আমি কিন্তু সবগুলো করে দিছি, জাস্ট যারা পিডিএফটা দেখবে তারা বুঝতে পারবা, আর এই পিডিএফটা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবা তোমরা। দেখো ল্যামডা এর মান কত হলে এত এবং এত সমীকরণ দুইটি পরস্পর লম্ব হবে। তাহলে এই জিনিসটা আমরা কিভাবে বের করব, একটু আগে দেখলাম সমান্তরালের কথা, এখন বলতেছে লম্ব হবে। লম্ব বলে এই সূত্রটা খেয়াল করতে হবে যে a1 a2 প্লাস b1 b2, এই a1 a2 b1 b2টা কি, এই যে এইটা a1, এটা হচ্ছে a2, এটা হচ্ছে b1, এটা হচ্ছে b2। সরি এখানে এই যে এইটা এইটা না, যে পরেরটা নয়, এই যে এইটা হচ্ছে b2। বুঝতে পারছো, এই যে এইটা। দেখো তাহলে এই মানটা আমি যখন বসালাম 12 - ল্যামডা, ল্যামডা এগুলো 3 বের হয়ে গেল। মানে দুইটা সমীকরণ ছিল, এখান থেকে আমাকে বলছিল যে এর রেখাদ্বয় কখন লম্ব হবে। লম্ব হওয়ার শর্ত হচ্ছে এইটা, আর সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে উপরেরটা, যেটা একটু আগে দেখালাম যে এইটা এটা না। হ্যাঁ দেখো আরেকটা অঙ্ক আমরা দেখবো এখানে, যে খণ্ডিত অংশের দৈর্ঘ্য, এই যে √a² + b², এই সূত্রটা খুব ইম্পর্টেন্ট, এই জন্য তুলে রাখছি। যে অক্ষ এবং সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত, ½ এই সূত্র দুটো একটু দেখবা। যে খণ্ডিত অংশের দৈর্ঘ্য সূত্র কি, ½ কিসের সূত্র, সেটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। এখন তোমরা ভাববা যে এবি কি, এই যে এই ধরনের সমীকরণ দেওয়া থাকে না, এই ধরনের সমীকরণ দিয়েই বলবে যে এই রেখাটার খণ্ডিত অংশের দৈর্ঘ্য বের করো। এখন তো বুঝতে পারতেছো এ কোনটা বি কোনটা, 6 হচ্ছে এ, 5 হচ্ছে বি, বা এই ধরনের একটা সমীকরণ দিল, যে বলতেছে যে তোমার এইটা তোমার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমি ক্ষেত্রফল কিভাবে বের করব, তাহলে এই যে 4x কে 12 দ্বারা ভাগ করবা, 4x এটাকে 12 দ্বারা ভাগ করবা, 12টা এই দিকে আনতে হবে, আবার থ্রাইস ওয়াই কে কি করতে হবে, থ্রাইস ওয়াই কে 12 দ্বারা এই দিকে আনতে হবে, দুইটাকে 12 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 4 3 4 12, তার মানে x/3, এই 3টা হচ্ছে কি এ এর মান। এই যে আবার
এই যে 12 দ্বারা যে এটাকে ভাগ করলাম 4, 4 এটাকে কি করতে হবে? ও সরি, আমাদের এটা একটা আদর্শ সমীকরণ সাজাইতে হবে। আদর্শ সমীকরণটা কিভাবে সাজাবো দেখো, তোমার এই যে 3 বের হলো না, এটাকে √3 করে আবার এমন করতে হবে। এখানে দেখাইতে পারতেছি না আমি। এই যে √3² মানে আমাদের একটা আদর্শ সমীকরণ ছিল না যে x² / a² + y² / b², তাহলে মূলত স্কোয়ার করতে হবে, এই জন্য 3 কে √3 করে আবার এইভাবে বানাই দিতে হবে। আবার বি কে কিভাবে করবো, এই যেখানে ভাগ করলে আসবে 4, তাহলে ওটাকে 2² লিখবো, এই যে 4 হয়ে যাবে। তার মানে এ হচ্ছে √3 আর বি হচ্ছে 2। তাহলে এই যে এগুলো হচ্ছে এ বির মান, এই সমীকরণগুলো বানাই নিতে হবে আমাদের। মোটামুটি সবগুলোটা আমি মনে হয় দেখাইলাম। দেখো আরেকটা শেষে আছে যে এত এবং এত রেখাদ্বয় মধ্যবর্তী দূরত্ব কত। দুইটা রেখা দিছে, রেখা দুইটার মধ্যবর্তী দূরত্ব চাইছে। দেখবা এই ধরনের সমীকরণে সর্বদা তোমার প্রথম দুইটা সেম থাকবে, 3x + 4y, 3x + 4y। এখন আমাদের কি করতে হবে, বড়টা থেকে ছোটটা বাদ দিতে হবে। এই সংখ্যা যে মানটা আছে 5 - 2, উপরের সংখ্যার মানটা, তাহলে 5 - 2 করতে হবে। আর নিচে কি করতে হবে, এই এক্স এর সহগ আর ওয়াই এর সহগের উপর বর্গ করে দিতে হবে, রুট করে দিতে হবে। দেখো √3² + 4² এইটাই হচ্ছে তোমার মধ্যবর্তী লম্ব দূরত্ব, সরি মধ্যবর্তী দূরত্ব, লম্ব দূরত্ব নয়। আর লম্ব দূরত্ব, ঢাল, এই জিনিসগুলো তো তোমাদেরকে বুঝাইলাম। হয়তো আমার ক্লাসটা ওইভাবে আমি উপস্থাপন করতে পারিনি, যেহেতু আমার তোমার এখানে পেন নেই, এই জন্য বোঝাইতে পারতেছি না। কিন্তু আমি যে পিডিএফটা দিছি, দয়া করে পিডিএফটা তোমার পড়ে নিবা। হয়তো আমি ওইভাবে তোমাদেরকে দেখাইতে পারিনি, কিন্তু আসলেই পিডিএফটা তোমার জন্য অনেক হেল্পফুল হবে। পরীক্ষা দিয়ে আসার পর বুঝতে পারবা। দেখো এখান থেকে জাস্ট আরেকটা জিনিস বলে দিই যে এই জিনিসটা এখানে সমান করে দেওয়া আছে, যদি সমান করা না থাকে আমাদেরকে করে নিতে হবে গুণ করে। ধরো এখানে তোমার অন্য কোনো মান আছে, তুমি এখানে দেখতেছো এখানে 3x + 4y, কিন্তু এখানে হচ্ছে না। তার মানে দুইটাকে গুণ করে দিয়ে সেম করে নিবা যখন সমান থাকবে না। কিন্তু সিস্টেম একই, মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্র হচ্ছে এইটাই যে ছোটটা থেকে বড়টা থেকে ছোটটা বাদ দিতে হবে, আর নিচে রুট করতে হবে, রুট বর্গ করতে হবে এই এক্স এর সহগ আর ওয়াই এর সহগ। মোটামুটি ক্লাসটা তোমাদের উপকারে অনেক আশা করবে বলে আশাবাদী আমি। আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।